গল্পের শুরুতেই আমরা আমাদের মেইন ক্যারেক্টারের দেখা পাই, যে সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার হাতগুলো পিচ্চিদের মতো ছোট হয়ে গেছে। আয়নায় তাকিয়ে তো তার চক্ষু চড়ক গাছ। সে এখন একটা 2 বছরের বাচ্চার বডিতে আটকে আছে। জানলার বাইরে তাকিয়ে সে বিশাল এক রাজ্য দেখতে পায়, যেটা তার কাছে একদমই অচেনা। ঠিক তখনই এন্ট্রি নেয় তার পার্সোনাল মেইড। জানলার কাছে তাকে দেখে মেড তো পুরো প্যানিক মোডে। আরে আরে ছোট মালিক, পড়ে যাবেন তো, ওখান থেকে সরে আসুন। আমাদের হিরো ভদ্রভাবে ক্ষমা চেয়ে বলে, আরে না না, আসলে বাইরের ভিউটা এত জোস ছিল যে আমি জাস্ট ওভারওয়েলমড হয়ে গিয়েছিলাম। এখন ভাবুন, একটা 2 বছরের বাচ্চা যদি এত শুদ্ধ আর ভারী ভাষায় কথা বলে, তবে কার না মাথা ঘুরবে। মেয়ের তো অবাক। সে জিজ্ঞেস করল, ভাই রে, তুই এত কঠিন কঠিন শব্দ শিখলি কই? তোর বয়স তো মাত্র 2। আমাদের হিরো তখন বুঝতে পারে তার আগের জন্মের স্মৃতিগুলো সব আবছাভাবে মনে আছে। এটাই মনে হয় সেই রিইনকারনেশন, যেটা নিয়ে সে অনেক অ্যানিমেতে দেখেছে। সকালের নাশকার টেবিলে সিন শিফট হয়। সেখানে সবাই গম্ভীর মুখে খাচ্ছে। মার্কুইজ, জোলপা ফার্টিও আর তার 3 রাজপুত্র হাজির। সেখানে আমাদের ছোট্ট ভ্যানকে নিয়ে মেয়েদের যে আধিক্যতা, ওকে এক লোকমা খাইয়ে দিয়ে মেয়েরা এমন প্রশংসা করছে যেন ভ্যান মস্ত বড় কোনো যুদ্ধ জয় করেছে। ভ্যান মনে মনে ভাবছে, ভাই এটা তো পাগলামি, আমি কি কোনো ভিআইপি ক্লাবে আসলাম নাকি? তবে যাই হোক, সে ডিরেক্ট কমপ্লেইন করছে না, কারণ এত আদর খেতে কার না ভালো লাগে। খাওয়া শেষে বাবা জোলপা তার ছেলেদের আজকের রুটিন জিজ্ঞেস করলেন। মেজো ভাই জাড কাঁচুমচু হয়ে বলল সে আজ আগুনের জাদু আর যুদ্ধের ফরমেশন শিখবে। সেজো ভাই সেস্তো ম্যাজিক বোর্ড। শেষে যখন পিচ্চি ভ্যানকে জিজ্ঞেস করা হলো সে কি করবে, ভ্যান একদম প্রো লেভেলে উত্তর দিল, বাবা আমি আসলে এই দেশের কালচার আর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে চাই। কিন্তু বাবা জোলপা এবার রেগে না দিয়ে হা হা করে হাসতে শুরু করলেন। তিনি ভাবলেন তার ছোট ছেলেটা তো জিনিয়াস। তিনি তো আশা করছেন ভ্যান তার মায়ের মতো আগুনের জাদুতে ওস্তাদ হবে। 8 বছর বয়সে যখন ম্যাজিক টেস্ট হবে, তখন ভ্যান ফাটিয়ে দেবে, এমনটাই বাবার বিশ্বাস। ভ্যান খুব দ্রুতই বুঝে গেল এই দুনিয়ায় যার ম্যাজিক পাওয়ার যত বেশি, তার দাম তত বেশি। আগুন, পানি, বাতাস আর মাটি, এই 4 এলিমেন্টের যে কোনো একটা না থাকলে এই সমাজে কোনো ইজ্জত নেই। তার বাবা আর ভাইয়েরা সবাই কোনো না কোনো এলিমেন্টের বস, তাই ভ্যানের ওপর প্রেশারটা অনেক বেশি। সবকিছু জানার জন্য সে তার মেড টিলকে প্রশ্ন করা শুরু করে। সে জিজ্ঞেস করে, এটা কি একমাত্র বন্দর যেখান থেকে জাহাজ চলাচল করে? টিল তখন ভ্যানকে আরও এক বড় তথ্য দেয়। এই দুনিয়ায় শুধু মানুষ না, বরং এলভস, ডোয়ার্ভস, এমন আরও অনেক বিচিত্র সব জাতি বা রেস আছে। কিন্তু অন্য মেয়েরা টিলকে থামিয়ে দিয়ে বলে, আরে থামো তো, 2 বছরের বাচ্চার মাথায় এত সব ঢুকবে নাকি? টিল তো ভয় পেয়ে কাঁচোমাচো। কিন্তু আমাদের ভ্যান তো আসলে ভেতরে ভেতরে 25-30 বছরের জাপানিজ লোক। সে টিলকে অস্বস্ত করে বলল, আরে না না, তুই বলো, আমি আরও শিখতে চাই। ভ্যান জানতে চাইল ম্যাজিক টুলস সম্পর্কে। টিল খুশি মনে বুঝিয়ে দিল ম্যাজিক ক্রিস্টাল, দামি পাথর আর বিশেষ কিছু আকরিক আছে যা দিয়ে জাদুকরি সব জিনিস বানানো যায়। যার যেমন ম্যাজিক পাওয়ার, সে তেমন টুলস ব্যবহার করতে পারে। দারুণ টুইস্ট না? কিন্তু গল্পের আসল ভিলেন হিসেবে আবির্ভূত হলেন বাসার হেড বাটলার এসপার্টা। ভ্যানের সামনে এক গাদা বই এনে সে এমন এক চাহনি দিল যে ভ্যান মনে মনে ভাবছে, ভাই এই লোক তো আস্ত একটা জম। এসপার্টা ভ্যানকে টেস্ট করার জন্য হাত দিয়ে দেখালো, 3 আর 2 কত হয় বলতো? ভ্যান অনিচ্ছা সত্ত্বেও উত্তর দিল 5। ব্যাস, হয়ে গেল কাম সারা। এসপার্টা সিদ্ধান্ত নিল সে নিজেই ভ্যানকে পড়াবে। এরপর শুরু হলো এক হেলিশ বা নরকীয় পড়াশোনার সেশন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ভ্যানকে একদম ঘষে মেজে তামা বানিয়ে ফেলল। 2 বছরের বাচ্চার উপর এই টর্চার দেখে ভ্যান নিজেই অবাক, কিন্তু রেজাল্ট এলো দুর্দান্ত। মাত্র কয়েক সপ্তাহেই সে ঝরঝরে পড়তে আর লিখতে শিখে গেল। 2 বছর পর ভ্যান এখন 4 বছরের ড্যাশিং এক পিচ্চি। এখন তার দিন কাটে টিলের সাথে তলোয়ার যুদ্ধ প্র্যাকটিস করে, যদিও টিল তাকে পাত্তাই দেয় না। ভ্যান তলোয়ার দিয়ে মারতে গেলেই টিল ফুরুত করে সরে যায় আর হাসাহাসি করে। এই মজা দেখে অন্য মেয়েরা রেগে ফায়ার। তারা টিলকে ধমক দিয়ে বলল, তোর সাহস কত? তুই আমাদের ছোট্ট মালিকের সাথে ইয়ার্কি করিস? ভ্যান, একে শাস্তি দাও। টিল তো ভয়ে শেষ, ভাবছে আজ মনে হয় কপালে দুঃখ আছে। কিন্তু ভ্যান কি করলো জানেন? সে জাস্ট টিলের কপালে একটা টোক্কা দিয়ে হাসি মুখে বলল, যাও, শাস্তি শেষ। ভাই, এটা তো জাস্ট সেরা ছিল। এই পিচ্চি বয়সেই তার এমন দয়াবান মন দেখে সবাই হাঁ। বয়স যখন 5 হলো, ভ্যান তলোয়ার চালানোয় এতটাই বস হয়ে গেল যে সে বড় বড় সৈনিকদের সাথে পাল্লা দিতে পারে।
আসলে কি জানেন, সে তো আগের জন্মের বুদ্ধি খাটিয়ে লড়ে, তাই পিচ্চি অপোনেন্টদের মুভমেন্ট তার কাছে একদম দুধ ভাত। বাকি সব বাচ্চারা তো মনে করে ভ্যান একজন প্রডিজি বা কুদরতি প্রতিভা। সবচেয়ে বড় কথা, ভ্যান মোটেও অহংকারী নয়। একদিন যুদ্ধের ট্রেনিংয়ের ডেপুটি কমান্ডার ডি এসে ভ্যানের হাত চেক করে অবাক। সে ভাবছিল ভ্যান মনে হয় রাতেও প্র্যাকটিস করে, কিন্তু ভ্যানের হাত তো একদম মাখনের মতো নরম। তখন ভ্যান দুঃখের সাথে জানালো, ভাইরে, ওই এসপারটা আমাকে দিনে যা পড়ায় তাতে রাতে প্র্যাকটিস করার এনার্জিই থাকে না। তখনই আসল সত্য বেরিয়ে এলো। ডি জানালো যে ভ্যানের বাবা অর্ডার দিয়েছেন যাতে ভ্যানকে অন্য সবার চেয়ে 3 গুণ বেশি পড়ানো হয়। ভ্যান তো শুনে শক। আসলে ওই বাটলার অ্যাসপারটা তো পুরাই কিতাবপ্রেমী মানুষ, কিন্তু কমান্ডার ডির প্ল্যান একদম আলাদা। সে চায় ভ্যানকে এই দেশের 1 নম্বর তলোয়ারবাজ বানাতে। ভ্যান বুঝতে পারছে ডি ভাই একদম সিরিয়াস, কিন্তু তার কাছে এই আইডিয়া মোটেও সুবিধার মনে হচ্ছে না। কাচুমাচু হয়ে ভ্যান বলল, ভাই তলোয়ার তো পছন্দ করি, কিন্তু পড়াশোনাও তো খারাপ লাগে না। আমি আসলে দুটোতেই বেস্ট হওয়ার ট্রাই করব। ডি তার কথা শুনে ভাব মারল যে সে খুব খুশি হয়েছে, আর প্রমিস করল যে সে ভ্যানকে একটু ছাড় দেবে, কারণ সে এখনো বাচ্চা। কিন্তু ভাইরে ভাই, ওটা ছিল একটা ডাহা মিথ্যে কথা। ট্রেনিং শুরু হতেই ডির আসল রূপ বেরিয়ে এলো। ভ্যানের পিচ্চি শরীরের উপর তার বিন্দুমাত্র দয়া নেই। সে ভ্যানকে দিয়ে 100 বার তলোয়ার উপরে উঠানো, 100 বার সাইডে চালানো আর 100 বার খোঁচা দেবার প্র্যাকটিস করায়। দিন শেষে ভ্যানের অবস্থা যখন একদম কেরোসিন, তখন সে একটু বসতে চাইলে ডি বলে, আরে চেয়ারে বসছো কেন, স্কোয়াট পজিশনে বসে রেস্ট নাও। ভ্যান মনে মনে ভাবছে, ভাই এটা কোন লেভেলের পাগলামি, বসে আবার রেস্ট হয় নাকি? তবে যত কষ্টই হোক, আগের জীবনের সেই একঘেয়েমি থেকে এটা অনেক ভালো। ভ্যান ভাবল, যাই হোক না কেন, এই নতুন লাইফটা সে ফুল এনজয় করবে। দেখতে দেখতে ভ্যান 6 বছরে পা দিল। এই কয়েক বছরে পড়াশোনা আর তলোয়ারবাজির ছিপায় পড়ে তার অবস্থা পুরাই নাজেহাল। সে ভাবল, এভাবে চললে তো আমি লাইফ এনজয় করতেই পারবো না। তাই সে ঠিক করল, এখন থেকে সে একটু ফাঁকিবাজ হবে এবং সাধারণ বাচ্চাদের মতো সময় কাটাবে। একটু চিল করার জন্য সে তিল আর 2 নাইট, আরব্যান আর লকে নিয়ে প্রথমবার বাজারে গেল। বাজারের গমগমে অবস্থা দেখে ভ্যান তো পুরাই এক্সাইটেড। তিল তাকে জানালো যে এটা এই শহরের সবথেকে বড় মার্কেট, যার পাশেই আছে বিশাল বড় মেরি চেম্বার অফ কমার্স। ঠিক তখনই একটা হার্ট ব্রেকিং সিন সামনে এলো। তারা দেখল একটা লোক তার অসুস্থ বাচ্চাকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। নাইটরা সাথে সাথে পজিশন নিল, কিন্তু ভ্যান তাদের থামিয়ে লোকটাকে জিজ্ঞেস করল, ওকে এভাবে বেঁধে রেখেছেন কেন? লোকটা কর্কশ গলায় উত্তর দিল, আমার ছেলে, আমি যা খুশি তাই করব। একে আমি গোলাম বা স্লেভ হিসেবে বিক্রি করতে এসেছি। ভ্যান তো শুনে তিল বুঝিয়ে বলল যে গরিব পরিবারগুলো অনেক সময় অভাবের তাড়নায় নিজেদের বাচ্চাদের এভাবে বিক্রি করে দেয়। ভ্যান যখন এটা নিয়ে ভাবছে, তখন মেরি চেম্বার অফ কমার্স থেকে রোজালি নামে এক মহিলা বেরিয়ে এলো। ভ্যানকে দেখেই সে চিনে ফেলল, আরে আপনি তো সেই বিখ্যাত জিনিয়াস রাজপুত্র ভ্যান। রোজালি তাকে সাদরে অভ্যর্থনা জানালো। ভ্যান আসল কথায় ফিরে এসে ওই বাচ্চাটার দাম জিজ্ঞেস করল। রোজালি লোকটাকে জিজ্ঞেস করল যে বাচ্চাটার কোনো ম্যাজিক পাওয়ার আছে কিনা। লোকটা জানালো বাচ্চাটার চুরি করার ম্যাজিক আছে বা থিভিং ম্যাজিক আছে। রোজালি বলল, এই পাওয়ারের বাচ্চার দাম 3টে বড় রূপার কয়েনের বেশি হবে না। এটা শুনেই লোকটা ক্ষিপ্ত হয়ে উঠল। সে বাচ্চাটাকে মাটিতে আছাড় দিয়ে লাথি মারতে শুরু করলো আর বলল, হারামজাদা, তোর দেখি কোনো দামই নেই। রোজালি থামানোর চেষ্টা করলেও লোকটা বাচ্চাটাকে টেনে অন্য দোকানে নিয়ে যেতে চাইল। ঠিক তখনই আমাদের হিরো ভ্যান গর্জে উঠল। সে লোকটাকে থামিয়ে বলল, আমি একে কিনব, 5টা বড় রূপার কয়েন দেব। তিল সাথে সাথে টাকাটা বের করে দিল। লোকটা টাকা পেয়ে নিজের ছেলের দিকে একবারও না তাকিয়ে জান হাতে নিয়ে দৌড়ে পালালো। ভ্যান দৌড়ে গিয়ে বাচ্চাটার বাঁধন খুলে দিল। নিজের হাত বাড়িয়ে দিয়ে সে বাচ্চাটাকে আশ্বস্ত করল। ছেলেটা জানাল তার নাম কমসেন। ভ্যান তাকে বলল, তুই এখন ফ্রি, যেখানে খুশি যেতে পারিস। কিন্তু ওই যে, কপাল খারাপ হলে যা হয়, যাওয়ার মতো কোনো জায়গা নেই ছেলেটার। দয়া করে ভ্যান তাকে নিজের সাথে নিতে চাইল, কিন্তু নাইটরা বাগড়া দিয়ে বসল। ছোট মালিক, আপনার বাবা তো কোনো পরিচয়হীন রাস্তার ছেলেকে প্রাসাদে ঢুকতে দেবেন না, যদি না সে আপনার স্লেভ বা কেনা গোলাম হিসাবে থাকে। ভ্যান একটু ইতস্তত করে কমসেনকে জিজ্ঞেস করল সে রাজি কিনা। কমসেন তো এক পায়ে রাজি। এরপর রোজালি তাদের হাতের ছাপ নিয়ে স্লেভ কন্ট্রাক্ট সিল করে দিল। কমসেনের হাতে একটা বিশেষ চিহ্ন ভেসে উঠল। ভ্যানকে ধন্যবাদ দিতেই রোজালি অবাক, ভাই এটা তো পাগলামি, একজন রাজপুত্র আমাকে থ্যাংক ইউ দিচ্ছে। কয়েকদিন পর দেখা গেল কমসেনের পুরাই ভোল পাল্টে গেছে। পরিষ্কার পোশাক আর ভ্যানের যত্নে সে এখন একদম ফিটফাট। একদিন কমসেন এসে বলল যে কমান্ডার ডি ভ্যানকে খুঁজছে। ভ্যান একটা কুকি অফার করে বলল,
দোস্ত, বিস্কুটটা খেয়ে গিয়ে বলো আমি এখানে নেই। কমসেন বিস্কুটটা খেয়েই ডির কাছে গিয়ে সোজাসুজি বলল, ছোট মালিক এখানে নেই। ডি জিজ্ঞেস করলো, তাহলে আমি যে একটু আগে ওকে ঢুকতে দেখলাম? কমসেন একদম কনফিডেন্সের সাথে উত্তর দিল, ওটা আপনার চোখের ভুল বা হ্যালুসিনেশন ছিল। কিন্তু ভাই, কমসেনের মুখের বিস্কুটের গুঁড়ো দেখে ডি ঠিকই বুঝে গেল যে ভ্যান ওকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করেছে। ডি রেগে গিয়ে বলল, বেয়াদব, রাজপুত্রের হয়ে কথা বলিস? দাঁড়া, আজ থেকে ভ্যানের বদলে তোকেই ট্রেনিং করাবো। ভ্যান তখন লুকিয়ে লুকিয়ে ভাবছে, সরি কমসেন ভাই, আজ তোর কপালে দুঃখ আছে। কি হবে এখন? আসল টুইস্ট তো কেবল শুরু। দেখতে দেখতে ভ্যান 8 বছরে পা দিল। পুরো রাজ্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যে ভ্যান কি ম্যাজিক পায়। সবাই শিওর যে সে আগুন বা বাতাসের ম্যাজিক পাবে, কারণ তার ফ্যামিলির সবাই ওই লেভেলের বস। কিন্তু রেজাল্ট আসতেই বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ভ্যানের কোনো এলিমেন্টাল ম্যাজিকই নেই। তার ম্যাজিক হলো প্রোডাকশন ম্যাজিক, মানে সে জাস্ট মনে মনে ভেবে তলোয়ার বা গয়না বানাতে পারবে। যে জিনিস সাধারণ কামাররাও বানাতে পারে, সেটার জন্য ম্যাজিক খরচ করাকে এই দুনিয়ায় মনে করা হয় সব থেকে ফালতু আর অভিশপ্ত ক্ষমতা। বাবা জলপাত রেগে আগুন জল। তিনি চিৎকার করে বললেন, তোর মা ছিল আগুনের জাদুকর, আমি আগুনের জাদুকর, আর তুই হয়েছিস এক মিস্ত্রি। তুই আমাদের বংশের কলঙ্ক। মার্কুইস জলপা নিজের তলোয়ার বের করে ফেললেন। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে তিনি বললেন, আমিই ভুল করেছিলাম তোকে নিয়ে আশা করেন। তোর মতো ফেলুডুকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। জলপা তার তলোয়ার উঁচিয়ে ধরলেন ভ্যানকে শেষ করে দেওয়ার জন্য। ভ্যান বুঝতে পারছে আজ আর রক্ষা নেই। জলপা যখন তার নিজের ছেলেকে শেষ করে দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই মির্সিয়া এসে ঢাল হয়ে দাঁড়ালো। সে শান্তভাবে বলল, বাবা, ওকে না মেরে বরং আমাদের রাজ্যের একদম কোনায় যে গ্রামটা আছে সেটার দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিন। গ্রামটার অবস্থা কেমন জানেন? লোক সংখ্যা মাত্র 100 জন, কোনো ইনকাম নেই, আর উত্তরের পাহাড়ে সব রাক্ষসে মনস্টার ঘুরে বেড়ায়। তার ওপর পাশের রাজ্যের সাথে রেশারেশি তো আছেই। মানে এক কথায় ওটা একটা মরণ ফাঁদ। জলপা একটু ভেবে দেখলেন, মন্দ না, এক ঢিলে 2 পাখি মারা হবে। গ্রামের মানুষগুলো এখনো এই রাজবংশের প্রতি অনুগত না, তাই ফ্যামিলির কাউকে সেখানে পাঠানো মানেই একটা দাপট দেখানো। তিনি ভ্যানকে বললেন, যা, তুই ওখানকার লর্ড হয়ে চলে যা, এখনই রেডি হ। যাওয়ার আগে মির্সিয়াকে বাহবা দিয়ে বললেন, সাবাস বড় ছেলে, ফালতু জিনিসকে কিভাবে কাজে লাগাতে হয় তুই ভালোই জানিস। সবাই চলে যাওয়ার পর মির্সিয়া ভ্যানের কাছে হাঁটু গেড়ে মাফ চাইল। সে আসলে ভ্যানকে বাঁচাতে চেয়েছিল বলেই এমন একটা দুর্গম জায়গায় পাঠানোর প্রস্তাব দিয়েছে। ভ্যান তাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, তুমি আজ না থাকলে বাবা আমাকে ওখানেই পরপারে পাঠিয়ে দিত। থ্যাংক ইউ সো মাচ। এরপর শুরু হলো ভ্যানের প্যাকিং। ভ্যান কিন্তু মনে মনে বেশ খুশি। সে ভাবছে, যাক বাবা, একঘেয়ে লাইফ থেকে তো বাঁচলাম। রিমোট ভিলেজে কোনো কাজ নেই, সারাদিন চিল করব আর লাইট ব্যাক লাইফ কাটাবো। কিন্তু কপালে তো অন্য কিছু লেখা আছে। বাবা তাকে কোনো নাইট বা সৈন্য দিতে রাজি হলো না। বড় ভাই মির্সিয়া দয়া করে 10 জন অ্যাডভেঞ্চারার ভাড়া করে দিল। ভ্যান যখন রওনা দেবে তখন সিনটা ছিল দেখার মতো। তিল দৌড়ে এসে বলল, আমি আপনার পার্সোনাল মেইড, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। এরপর ধপাস করে উদয় হলো কমান্ডার ডি। সে বলল, আমিও যাচ্ছি, তোর তলোয়ারের ট্রেনিং তো এখনো শেষ হয়নি। সাথে আরবেন আর লাও রেডি। এমনকি খিটখিটে বাটলার এসপাটাও তার রিটায়ারমেন্ট বাদ দিয়ে চলে এলো ভ্যানকে পড়াতে। ভ্যান ভাবছে, আরে ভাই, আমি চিল করতে যাচ্ছি, আর তোমরা জমদূতের মতো সবাই পিছু নিলে। বাবা চেয়েছিল ভ্যান যেন চোরের মতো চুপি চুপি রাজ্য ছেড়ে চলে যায়, কিন্তু কমান্ডার ডি এর বুদ্ধি তো অন্য লেভেলের। সে এমনভাবে ঢাকঢোল পিটিয়ে বিদায়ের আয়োজন করল যে পুরো রাজ্যের মানুষ রাস্তায় নেমে এলো। সবাই চিৎকার করে বলছে, ছোট মালিক, সাবধানে থেকো, আবার ফিরে এসো। ভ্যানও হাসি মুখে সবাইকে টাটা দিল। গাড়িতে বসে ভ্যান প্রথমবারের মতো তার প্রোডাকশন ম্যাজিক ট্রাই করল। একটা সাধারণ লাঠিকে সে নিমিষেই ছোট তলোয়ারে বানিয়ে ফেলল। তিল জানালো তারা প্রায় পৌঁছে গেছে। ভ্যান তখন কামসেনকে একটা অফার দিল, তুই চাইলে প্রাসাদে ফিরে যেতে পারিস, আমি তোকে স্লেভ কন্ট্রাক্ট থেকে মুক্তি দিয়ে দেব। কিন্তু কামসেন একদম ইমোশনাল হয়ে ভ্যানের হাত ধরে বলল, মালিক, আমি সারা জীবন আপনার সেবা করে যাব, মরণ আসলেও আমি আপনার পাশ ছাড়ব না। ভ্যান তো পুরাই থকমতো খেয়ে গেল। সে মজা করে জিজ্ঞেস করল, কিরে, তুই কি আমাকে প্রপোজ করলি নাকি? এত ভালোবাসা দিস কেন? কামসেন কোনো দ্বিধা ছাড়াই বলল সে ভ্যানকে মন থেকে শ্রদ্ধা করে আর ভালোবাসে। কামসেনের ওই সিরিয়াস কথা শুনে ভ্যান যখন একটু কনফিউজড, ঠিক তখনই ঝটকা দিয়ে ঘোড়ার গাড়িটা থেমে গেল। নাইটরা চিৎকার করে বলল, ছোট মালিক, সামনে বিপদ, গ্রামটা তো অলরেডি অ্যাটাক হয়েছে। ভ্যান গাড়ি থেকে নেমেই দেখল অবস্থা খুব খারাপ। দস্যু আর একদল ভাড়াটে গুন্ডা মিলে গ্রামটাকে ঘিরে ফেলেছে। গ্রামের কাঠের দেওয়াল তীরের মুখে একদম ঠুনকো। ওদিকে শখানেক দস্যুর বিপরীতে ভ্যানের হাতে আছে মাত্র কয়েকজন নাইট
আর 10 জন অ্যাডভেঞ্চারার। কমান্ডার ডি তো পুরাই মারকুটে মোড়ে। সে বলল, মালিক, এখনই হামলা করতে দিন, আমরা একসাথে ঝাঁপিয়ে পড়লে ওদের উড়িয়ে দেব। কিন্তু অ্যাডভেঞ্চারারদের লিডার অর্থ বেঁকে বসল। ভাই, আমরা আসছি আপনাকে পাহারা দিয়ে পৌঁছতে, মরতে আসিনি। 50 জন জাদরেল দস্যুর মুখে আমাদের মারা পড়া নিশ্চিত। ডি রেগে গিয়ে বলল, এটা আমাদের লর্ডের এলাকা, আর এই মানুষগুলো তার নাগরিক। এখন তলোয়ার না চালালে কবে চালাবি? কিন্তু অর্থ সাফ জানিয়ে দিল সে তার দলের কাউকে এভাবে মরতে দিতে পারবে না। ঠিক তখনই সবথেকে বড় সারপ্রাইজটা দিল আমাদের খিটখিটে বাটলার এসপার্টা। সে জানালো সে আসলে একজন এলিমেন্টাল মেজ। সে বুদ্ধি দিল সে একাই ঢাল হয়ে সামনে গিয়ে ম্যাজিক দিয়ে দেওয়াল বানিয়ে দস্যুদের মনোযোগ সরাবে, ডিকয়। আর সেই ফাঁকে ডি আর তার সৈন্যরা সাইড থেকে অ্যাটাক করবে। ভ্যান আতকে উঠে বলল, এসপার্টা, আপনি একা গেলে তো নির্ঘাত মারা যাবেন। এসপার্টা শান্ত গলায় বলল, এই বুড়ো বয়সে এর চেয়ে বীরত্বের মরণ আর কি হতে পারে? কিন্তু ভ্যান তো ভ্যানই, সে সাফ মানা করে দিল। সে জানে তার টিমের সেরা স্ট্র্যাটেজিস্ট এসপার্টা আর সেরা যোদ্ধা ডি, কাউকেই সে মরতে দিতে পারে না। এরা না থাকলে এই বুনো গ্রাম সে গড়বে কিভাবে? আর তার বাবা তো সুযোগই খুঁজছে তাকে মেরে ফেলার। ভ্যান হুট করে এক চরম ডিসিশন নিল। সে বলল, কেউ মরবে না, ডিকয় বা টোপ হিসেবে আমি নিজেই গাড়িতে করে সামনে যাব। ভাই রে ভাই, এটা তো পুরাই সুইসাইড মিশন। তিল আর কামসেন তো ভ্যানকে আটকানোর জন্য রীতিমতো ঝাপটে ধরল। তারা বলল, মালিক, আপনি মরলে আমরা বেঁচে থেকে কি করব? তার চেয়ে আমরাই মরছি। কিন্তু ভ্যান তাদের দুজনকে শান্ত করে বলল, কামসেন, আমি তোকে ফ্রি করেছি যাতে তুই জীবনটা এনজয় করতে পারিস। তোদের মতো প্রিয় মানুষদের মরতে আমি দেখতে পারবো না। ভ্যান তার তলোয়ারটা শক্ত করে ধরল। ডিকে মনে করিয়ে দিল যে সে প্রতিদিন ট্রেনিং করেছে, এত সহজে সে মরবে না। ভ্যান যখন নিজের জীবন বাজি রেখে সামনে যাওয়ার সিদ্ধান্ত নিল, তখন অ্যাডভেঞ্চারারদের লিডার অর্থ পুরাই শকড। তার মাথায় তখন কয়েকদিন আগের একটা স্মৃতি ভেসে উঠল। অর্থ আগে ভাবত সব রাজপুত্ররাই বুঝি অহংকারী আর ফালতু হয়, কিন্তু ভ্যান নিজে গিয়ে যখন অর্থকে ধন্যবাদ দিয়েছিল আর তাকে হিরো বলে সম্মান করেছিল, তখনই অর্থর ধারণও পাল্টে গিয়েছিল। বর্তমানে ফিরে এসে অর্থ চিৎকার করে বলল, মালিক, আপনি একা যাবেন মানে? একটা বাচ্চা যদি নিজের জীবন বাজি ধরতে পারে, তবে আমরা বড়রা কি আঙুল চুষব? আমাদের জীবন এখন থেকে আপনার। অ্যাডভেঞ্চারার প্লুরিয়েলও সাই দিয়ে বলল, ভাইরে, এই প্রথম এমন কোনো রাজপুত্র দেখলাম যে আমাদের মতো সাধারণ মানুষের নাম পর্যন্ত মনে রাখে, এর জন্য জান দিতেও রাজি। কমান্ডার ডিও তখন সিরিয়াস মুডে ছিল। সে বলল, ছোট মালিক, আপনার এই আত্মঘাতী স্ট্র্যাটেজি আমি একদম সাপোর্ট করি না, তবে এখনকার মতো মেনে নিচ্ছি। এই আপদ বিদায় করে নিই, তারপর আপনাকে বোঝাবো লর্ড হওয়ার দায়িত্ব কি। ব্যাস, শুরু হয়ে গেল আসল অপারেশন। বাটলার এসপার্টা তার জাদুকরী ক্ষমতা দিয়ে চোখের পলকে গ্রামের সামনে বিশাল বিশাল মাটির দেয়াল খাড়া করে দিল। অর্থ আর তার দল ডান দিক দিয়ে, আর ডি তার নাইটদের নিয়ে ঝড়ের বেগে দস্যুদের ওপর ঝাঁপিয়ে পড়ল। দস্যু দল তো পুরাই কনফিউজড। তারা ভাবছে, আরে ভাই, এই জঙ্গল এলাকায় এত শক্তিশালী জাদুকর আর তলোয়ারবাজ এলো কোত্থেকে? চারপাশ থেকে যখন নাইট আর অ্যাডভেঞ্চারাররা তাদের ঘিরে ফেলল, দস্যুদের সংখ্যা চোখের পলকে কমতে শুরু করল। কিন্তু দস্যু সর্দার ছিল খবিশ কিসিমের। সে দেয়াল টপকে সোজা প্লুরিয়েলের দিকে ধেয়ে এলো। প্লুরিয়েল যখন অপ্রস্তুত, ঠিক তখনই ব্যান্ড ট্রো প্লেয়ারের মতো সিনে এন্ট্রি নিল। সে দস্যু সর্দারের মনোযোগ ঘুরিয়ে দিয়ে পেছন থেকে তার পায়ে চোট করল, আর সেই সুযোগে কামসেন তার তলোয়ার দিয়ে সর্দারকে এক কোপে ফিনিশ করে দিল। ব্যান একদম শান্ত গলায় প্লুরিয়েলকে বলল, সাবধান, দস্যুরা এখন আমাদের ওপর ফোকাস করবে, সামনে নজর দাও। যুদ্ধ শেষে যখন ধুলোবালি থিতিয়ে এলো, তখন অর্থ নিজের দলকে জানালো যে, ভাইরে, এক ফোঁটা রক্ত না ঝরিয়ে আমরা 50 জন দস্যুকে ধুলো চাতিয়ে দিয়েছি। এটা একটা মিরাকল। অর্থ তখন তার বন্ধুদের বলল, টাকা তো পেয়েই যাব, কিন্তু এই পিচ্ছি লর্ডের উপর আমার দারুণ মায়া পড়ে গেছে। তোরা কে কে এখানে থাকতে চাস বল। অ্যাডভেঞ্চারারদের একটা অংশ চলে গেলেও প্লুরিয়েল আর আরও 3 জন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। প্লুরিয়েল বলল, এই পিচ্চি আজকে আমার জান বাঁচিয়েছে, ওকে ফেলে যাওয়া সম্ভব না। সবাই একমত হলো যে 8-10 বছরের একটা বাচ্চা যেভাবে তলোয়ার চালিয়েছে তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আর সবচেয়ে বড় কথা, এত ভালো মনের রাজপুত্র তারা আগে কখনোই দেখেনি। তারা দেখতে চায় ভ্যান এই জঙ্গলকে কিভাবে স্বর্গে রূপান্তর করে। ঠিক তখনই বাটলার এসপার্টা এসে ভ্যানকে জানালো গ্রামবাসীরা গেটের সামনে জড়ো হয়েছে। ভ্যান তার সঙ্গীদের বলল, চলো, মাথা উঁচু করে গর্বের সাথে ভেতরে ঢুকি। ভিডিওটা এ পর্যন্ত ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দাও। আমি তাড়াতাড়ি দ্বিতীয় ভিডিও নিয়ে হাজির হব। সবাইকে টাটা, বাই বাই।